মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নতুন আয়োজন আপোষহীন বাংলাদেশে। বিসিডিএল স্টুডিওতে আজ আমরা এমন এক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি গণমাধ্যমের অতি নিকটজন এবং একই সঙ্গে দেশি এবং বিদেশি অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে যার অবাধ পদচারণা। তিনি একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আমাদের সাথে আছেন, তিনি শফিকুল আলম। মিস্টার আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আপোষহীন বাংলাদেশে। কেমন আছেন? থ্যাংক ইউ, আমি ভালো আছি। ওকে, আমি আলোচনাটা একেবারেই খুব পিন পয়েন্টে যেতে চাই। প্রথম কথা যেটা বলা যায় যে মাসের হিসেব ধরলে 5 মাস, দিনের হিসেব ধরলে সেটা প্রায় 150 দিনের উপরে। আমি এটা গণমাধ্যমে পড়ছিলাম, সেখানে আপনি বলছিলেন যে আপনি এই যে সময়টা গেল অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা, সেটাকে আপনাকে যখন মূল্যায়ন করতে বলা হয়েছে তখন আপনি বলছেন যে 90% আপনারা সফল। মানে কিভাবে, কোন কোন প্যারামিটার ধরে আপনি আসলে? আমি অনেকগুলো, আমি 100 দিন পরে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম। প্রথম প্যারামিটার হচ্ছে যে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি, যেটা মোটামুটি একটা ক্র্যাশে যাচ্ছিল, যেটা একটা ক্র্যাশ করবে এবং এটা রিজার্ভটা ডুইংলিং ছিল। আমরা সেই ভঙ্গুর অর্থনীতিকে আবার সচল করে আমরা এগিয়ে নিয়েছি। এটার মেন স্ট্যাটিস্টিক্সটা দেখবেন আপনি এক্সপোর্টে দেখেন আমরা সেপ্টেম্বরে ছিলাম 7%, অক্টোবরে বোধহয় 21%, প্রায় 22%, নভেম্বরে আমরা সেটা 16%, এবং এই যে ডিসেম্বরে যেটা গেল সেখানে 18%। আপনি দেখেন গ্রোথটা দেখেন, আমরা এমন সময় গ্রোথটা যে আপনার কিছু প্রোটেস্টও হয়েছে, সেই সময় আমরা গ্রোথটা অ্যাচিভ করেছি। এটা হচ্ছে ইকোনমিক রিকভারি। আর একটা হচ্ছে যে বাংলাদেশ আনপ্রেসিডেন্টেড গ্লোবাল সাপোর্ট পেয়েছে। এটা মানে আমরা যেই প্রফেসর যেই ধরনের আপনি তিনটা উনি মেজর ট্যুর করেছেন, একটা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, আর একটা ড্যাভোসে কোঅপ 29-এ, এবং আর একটা হচ্ছে যে D8-এর যে মিটিংটা হয়েছে ইজিপ্টে। এবং ওই পোড়াটা জায়গায় উনি আনপ্রেসিডেন্টেড সাপোর্ট পেয়েছেন। আমাদের যারা ওয়েস্টার্ন পার্টনার, যারা মূলত বাংলাদেশের ডেভেলপমেন্টের অনেক অংশীদার সেই 1971 থেকে, সবাই আমাদেরকে এমব্রেস করেছেন, বলেছেন যে এবং আমাদের যে ডেমোক্রেটিক অ্যাসপিরেশনের দিকে আমরা যাচ্ছি সেটার ব্যাপারে তারা ইভেন আজকে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট উনি এসেছিলেন, এসে প্রথম কথায় উনি বলেছেন আমরা ফুললি তোমাকে ব্যাক করছি, তোমার কি কি লাগবে। খুব দ্রুত যে কাজগুলো করা যায় সেটা 4টা জায়গা ওনারা আইডেন্টিফাই করে ওরাই এগিয়ে এসছেন। আর একটা হচ্ছে যে আমরা নতুন ফরেন পলিসি দিয়েছি। স্যার বারবার বলছেন যে উনি সার্কের রিভাইভ চান, সার্কের আসিয়ানের মেম্বার চান। এটা একটা নতুন ফরেন পলিসি হয়েছে। আর একটা হচ্ছে যে এক ধরনের আনসার্টেনটি ছিল মানুষের, যে এই যে হাসিনা এবং যারা যেই ধরনের ভয়ানক রকমের ক্রাইম করলেন, ক্রাইমস এগেইনস্ট, এদের কি বিচার হবে কিনা। দেখেন বিচারটা আমরা শুরু করে দিয়েছি। এবং হাসিনার ব্যাপারে অনেক হচ্ছে যে ইন্ডিয়া অনেক পাওয়ারফুল দেশ, সেখান থেকে আমরা এক্সট্রাডিশন চাবো, তার এক্সট্রাডিশন চাবো কিনা। আমরা কিন্তু সাথে আমরা ভার্বাল পাঠিয়ে দিয়েছি, জাস্ট লিগাল কিছু প্রসিডিওর বাকি ছিল, এটা কমপ্লিট করে আমরা প্রথম যে কাজটা করেছি আমরা নিউ দিল্লিতে পাঠিয়েছি যে তাকে এক্সট্রাডিট করতে হবে। এবং আমরা আমরা যতদিন ক্ষমতায় আছি প্রেশার থাকবে, তাকে আমরা এনে ছাড়বো। আর একটা হচ্ছে যে যারা আহত হলেন, যারা নিহত হলেন, আমাদের শহীদ ভাই বোন, তাদের ফ্যামিলির জন্য আমরা আমরা প্রতি ফ্যামিলি 30 লক্ষ টাকা পাবে। প্লাস এই 30 লক্ষ টাকার বাইরে যে আমরা বলছি কি যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে আবার জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমরা একটা করেছি, এবং এটাকে প্রাইভেট রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? যাতে এটা যে কোনো গভর্নমেন্ট এসে যদি বন্ধও করতে চায় সেটা যেত না, এটা যে প্রাইভেট ইনিশিয়েটিভের জন্য সারা জীবন এটা চলে। এবং ওইখানে দেখেন ওই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন থেকে আপনি কয়েক হাজার যারা আহত হয়েছেন তাদের সাহায্য দেওয়া হয়েছে, কয়েকশো যারা মারা গিয়েছেন তাদের সাহায্য দেওয়া হয়েছে, এবং আমরা এটাও বলেছি যে যারা আহত হয়েছেন তাদের মাসিক ভাতা দেওয়া হবে। মিস্টার আলম, আমার আরেকটা জিনিস, লাস্ট যেটা জিনিস আমরা বলেছি যে সবার আকাঙ্ক্ষা ছিল যে কবে ইলেকশনের ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো অস্থির হচ্ছিলেন, সবাই আসলে একটা টাইম লাইন জানতে চাচ্ছিলেন। আমরা কিন্তু টাইম লাইনটা দিয়েছি
এখন অনেকে বলতেছে যে এটা স্পেসিফিক টাইমলাইন না, স্পেসিফিক টাইমলাইন তো ইলেকশন কমিশন দেয়। আর যদি না পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে না ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তাকে দিয়ে আমরা আরো বেশি কিছু রিফর্ম করিয়ে নেই, তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে অ্যানাদার 6 মান্থ আমরা থাকবো। ওকে মিস্টার আলম, আপনার কথার মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারছি, যেটা মোটা দাগে আপনি বেশ কয়েকটা প্রসঙ্গ তুললেন। একটা হচ্ছে ধরেন ব্যবসা প্রসারের জন্য যে পরিবেশটা দরকার আসলে একটা দেশের ভেতরে, সেটা কি তৈরি হয়েছে কিনা এটা বলবেন নিশ্চয়ই। পাশাপাশি আমরা যে পরিসংখ্যানটা দেখছি, শ্রমিক অসন্তোষ বলেন, ব্যবসা প্রসারের ক্ষেত্রে সামাজিক পরিবেশে যে নষ্ট হওয়ার কথা বলেন, কিংবা ব্যবসায়ীদের কেউ কেউ মামলা হামলার শিকার হচ্ছেন, সেগুলো মিলে কি বলা যায়? কিংবা আপনি রিসেন্ট বাজারে গিয়েছেন কিনা অর্থনীতির বিষয়টা? আইসোলেটেড কিছু জায়গা আপনি ধরেছেন, ঠিক আছে। যেমন ধরেন শ্রমিক যদি আনরেস্টের কথা বলেন, শ্রমিক আনরেস্টটা কোথায় হয়েছে? ও হয়েছে আশুলিয়ার মধ্যে 3টা 4টা 10টা ফ্যাক্টরির মধ্যে। ওরা যেই কয়টা ফ্যাক্টরি, এবং এদের দেখা যাচ্ছে যে এদের মালিকরা সব আওয়ামী লীগের অলিগার্ক ছিলেন, তারা এই সমস্যাটা ক্রিয়েট করেছেন। এবং আপনি দেখেন আমরা বেক্সিমকোর সমস্যাটা সমাধান করেছি। এখন দেখেন আজকেও আমি জানতো, আমি এখনই আপনাকে ডেটা পাঠিয়ে দিচ্ছি, 99% ফ্যাক্টরি ওপেন। যদি ফ্যাক্টরিতে যদি বাংলাদেশের এই পুরো প্রোটেস্টগুলো যদি পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তো, তাহলে তো এক্সপোর্টের গ্রোথ এত হওয়ার কথা না। আর আরেকটা বলছেন যে বিজনেসম্যান, কয়টা বিজনেসম্যান এফেক্টেড হয়েছে? যাদের এগেইনস্টে অভিযোগ আছে যে তারা অলিগার্কের সাথে এনাবলিং করেছেন, তারা এক ধরনের বাংলাদেশে একটা ক্রনিক ক্যাপিটালিজম তৈরি করেছেন, ব্যাংকের থেকে আপনি জনগণের টাকা লুটপাট করে নিয়েছেন, এদেরকে অ্যারেস্ট করা হবে না? অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করলেন, কিন্তু যে টাকাটা লুটপাট করেছে সেই টাকার কি হবে? আমি বললাম আমরা আবার এটার সাথে যাতে বাংলাদেশের বিজনেস এফেক্টেড না হয় সেটা তো আমরা চেষ্টা করছি। প্রচুর আমরা ইনভেস্টমেন্টের অফার পাচ্ছি। আমরা কালকে না পরশুই আপনি যে বেজা, যে বাংলাদেশ এক্সপোর্ট জোনস অথরিটি, তারা একটা বেবজা বাংলাদেশ এক্সপোর্ট জোন প্রসেসিং জোন অথরিটি একটা স্টেটমেন্ট দিয়েছে। আপনারা দেখেছেন যে কত নতুন ইনভেস্টমেন্ট আসছে। সেই দিন আপনি দেখেন আরামকো হচ্ছে পৃথিবীর লার্জেস্ট তেল কোম্পানি, তারা বাংলাদেশে একটা তেল শোধনাগার করতে চেয়েছিল। 3বার অ্যাটেম্প নিয়েছিল হাসিনা, একবারও দেয় নাই। কেন দেয় নাই? কারণ হাসিনার যারা ক্রনি ছিলেন তারা এটা করতে দেননি। আমরা বলেছি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড। তুমি যদি সৎ বিজনেসম্যান হও, তোমার যদি ব্রিলিয়ান্ট আইডিয়া থাকে, উইল বি উইথ ইউ। আমি জানি না মিস্টার শফিকুল আলম বাজারে যায় কিনা, বাজারে গিয়ে চালের দাম জানে কিনা, অন্যান্য মাছ মাংস সবজির দাম আসলে কতটুকু আপনি খেয়াল করেন কিনা? আমি বাজার আমি করি। ওকে, করেন। বাজারটা আমার পছন্দের জিনিস, এবং আমি একটা মিডিল ক্লাস নেইবারহুডে থাকি, আমি যে খুব রিচ জায়গায় থাকি তা না। তো ফলে আমি দামের ব্যাপারে আমার খুব ওয়াকিবহাল আছে। চালের দাম আমরা বলছি যে একটু বাড়তির দিকে, এবং আপনি দেখেন গতকাল আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার মহোদয় উনি কিন্তু বলেছেন যেখানে চাল পাওয়া যায় নিয়ে আসো। আমরা চালের যে স্টকটা সেটা আবার রিপ্লেনিশ করব, এবং সেক্ষেত্রে আমরা আশাবাদী যে চালের দামও একটা পর্যায়ে সহনীয় থাকবে। আমিষ প্রোটিন সেগুলোর কি হবে? সেগুলো আমিষ প্রোটিন আপনি দাম দেখেন না, দাম কি ম্যাসিভ বেড়েছে? আমি তো দেখছি না। কমেছে? কমে নাই, বাট একটা স্টিডি একটা জায়গায় আমরা রাখতে পেরেছি। আপনি কি এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা গত 5 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট? আমরা দেখছি যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। সেটা আমরা যেই ধরনের ইমপ্রুভমেন্ট চাচ্ছিলাম সেই দিকেই যাচ্ছে। অগাস্ট 5-এর পরে পুলিশ অনেকদিন ডিউটিতেই আসেনি। আগের গভর্নমেন্ট তাদেরকে দিয়ে পেটুয়া বাহিনী ইউজ করেছে, তাদেরকে দিয়ে গুম করিয়েছে, খুন করিয়েছে, তাদেরকে দিয়ে আয়নাঘর বানিয়েছে। তো সেই জায়গা থেকে পুলিশ অনেক সময় ডিউটিতে মিসিং ছিল। তো সেই জায়গা থেকে আমরা পুলিশকে আবার সেই কনফিডেন্সের জায়গায় ফিরিয়ে এনেছি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিয়েলি ভালো, এবং এই জন্য আমরা যেটা করছি প্রতিনিয়ত আমরা কিন্তু ডেটা দিচ্ছি আপনাদেরকে। কিন্তু যেটা হচ্ছে যে মানুষের মধ্যে পারসেপশনটা ঢুকে কেউ ঢুকানোর চেষ্টা করছেন যে আসলে সিচুয়েশন অত ভালো না। আপনাকে সোয়ার করে বলতে পারি যে আমাদের ডেটা ইজ পারফেক্ট, আমরা কোনো ধরনের কোনো ম্যানিপুলেশন করছি না। আপনাকে মনে হয় না যে আপনি যেটা বলছেন যে ক্রাইম ডেটা, ক্রাইম সিচুয়েশন স্ট্যাবিলাইজ হয়েছে, এবং আমরা চেষ্টা করছি এটাকে আরো বেটার। মিস্টার আলমের স্পিচ অনেকটা আওয়ামী স্পিচের মতো হয়ে যাচ্ছে কিনা? ডেটা ধরে সামনে আনা, ডেটা ধরে সামনে নিয়ে আসা। কারণ আমার হাতেও মানে যা দেখছি তাতে দেখেন, আমি কয়েকদিন আগেও দেখেছি ব্যাংক লুটের মতো ঘটনা,
চট্টগ্রামে একজন আইনজীবীকে খুনের ঘটনা, ঘাটে ঘাটে চাঁদাবাজি, আপনি তো একটা আইসোলেটেড কেস নিয়ে বলছেন, আমরা তো পুরোটাকে একটা ক্রাইম ডাটা দিচ্ছি। সচিবালয়ে আগুনকে আইসোলেটেড বলা যাবে কি? আমরা তিনটা মেজর কমিটি করেছি, তারা সবার কনক্লুশন একটা, যে এইটা ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা স্পার্ক থেকে এসেছে, লুজ একটা কানেকশন থেকে হয়েছে, এবং এটার যে রিলেটেড যে আমরা ভিডিও সেটাও আমরা রিলিজ করেছি। এই যে বাকি যে মার্ডারের ঘটনা, ইভেন যেটা চাঁদপুরে জাহাজের 7টা খুন, সেটাও আইসোলেটেড বলবেন? মার্ডার হয় না, আপনি জানেন আমাদের মাসে কত মার্ডার হয়? বাংলাদেশে মার্ডার হয় প্রতি মাসে 220 থেকে 300-র মধ্যে, পুরো দেশ মিলে বলছেন? পুরো দেশ মিলে। এটা পুলিশের ডেটা, পুলিশের ডেটা, যে পুলিশ এখন স্ক্যাটার, যে পুলিশ এখন স্ক্যাটার। এটা এই ডেটাটা সে যে আজকে দিচ্ছে না, এটা গত বছরের ডেটা। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা আসছে সেটাকে আপনি, সেটা পারসেপশনের জায়গায় মানুষ ভাবছে যে ঠিক জায়গায় ফিরেনি। আর একটা জিনিস হচ্ছে যে যখন প্রোটেস্ট হতো আগে, তখন হতো কি ব্রুটালি এটাকে ক্রাশ করা হতো। একটা গার্মেন্টসের একটা প্রোটেস্ট করছেন, ওরা এসে পুলিশের সাথে সাথে প্রোটেস্ট মাত্রই তারা রাবার বুলেট মারছে, প্রোটেস্ট মাত্রই টিয়ার গ্যাস মারছে, কেউ কেউ মারাও যাচ্ছে। আমরা তো সেই কাজটা করছি না, খুব রেয়ার। হ্যাঁ, ফলে যেটা হচ্ছে যে মানুষ ভাবছে যে এই গভর্নমেন্ট বুঝি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে অতটা সচেষ্ট না, বাট আমরা তো সবার সাথে কথা বলছি, কনসালটেশনের মাধ্যমে তার সমস্যাগুলো আমরা মেটানোর চেষ্টা করছি। মিস্টার শফিকুল আলম আমাকে ডাটা দিচ্ছেন যে প্রতি মাসে কিরকম মানে কান্ট্রি ওয়াইজ কিলিং হয়। আপনি পুলিশের হেডকোয়ার্টার, আমরা পুলিশের হেডকোয়ার্টারকে এইটাও বলেছি প্রতি মাসে আপনার ডেটা রিলিজ করে। পুলিশ তো 3 মাস 6 মাস অন্তর অন্তর তাই সেই পরিসংখ্যান তুলে ধরে। না, প্রতি মাসেই আমরা বলেছি, প্রতি মাসে যাচ্ছে। এত ডেটা যখন আছে, নিশ্চয়ই এই ডেটাটা নিশ্চয় থাকার কথা যে গত কয়েক মাসে আপনার 5 আগস্টের পর কি পরিমাণ রিভেঞ্জ কিলিং হয়েছে, কি পরিমাণ টার্গেট কিলিং হয়েছে, সেগুলো নিশ্চয়ই কি পরিসংখ্যান আমরা দেখেছি যে অগাস্টের যখন 5 তারিখের পরে বেশ কিছু রিভেঞ্জ কিলিং হয়েছে, আমরা এটাকে অস্বীকার করছি না, কিন্তু আপনার মনে রাখতে হবে সেই সময়টা বেশিরভাগ সময় পুলিশ ছিল না। কিন্তু আমরা যখন পুলিশকে ঠিক মতো যখন ডিপ্লয় করেছি, আপনি ডেটাগুলো দেখেন, রিভেঞ্জগুলি একদম কমে এসছে। যেই কথা ওবায়দুল কাদেররা বলেছিলেন যে আওয়ামী লীগ যদি চলে যায়, আপনার মনে আছে যে লাখ লাখ লোক মারা গেছে, কয়টা লোক মারা গেছে? আমরা চেষ্টা করেছি পুলিশকে দিয়ে, প্লাস আমি বলবো যে বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বড় বড় পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত, এরা তাদের গ্রাসরুটকে বুঝিয়েছেন যে না, এই কোনো রিভেঞ্জ আইন হাতে নেওয়া যাবে না। এটা প্রফেসর ইউনূসও সবাইকে বলেছেন যে না, আইন হাতে নেওয়া যাবে না, আইনের শাসন সবচেয়ে, এবং মানুষের হিউম্যান রাইটটাকে আপ করছেন। আপনি বলছিলেন যে 5 থেকে 8 আগস্টের মধ্যেই ঘটনাগুলো বেশিরভাগ ঘটেছে, সে কারণে কি আপনার 8 তারিখ পর্যন্ত দায় মুক্তিটা নিয়েছেন? না, আমরা দায় মুক্তির বিষয়টা না, যদি কেউ ওই রকম কিলিং করে অবশ্যই এটা ইনভেস্টিগেট হবে। আমার আরও বেশ কিছু প্রশ্ন আপনার কাছে জানার আছে, একই সঙ্গে গণমাধ্যমের বিষয়, নির্বাচনের বিষয়, সংস্কার নিয়ে বিষয়, পাশাপাশি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদের প্রসঙ্গ নিয়েও নানান কথাবার্তা উঠছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে নেবে ছোট্ট একটা বিরতি। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50। আবার আমন্ত্রণ নিউজ 24 এর নতুন আয়োজন আপোষহীন বাংলাদেশে। আমাদের সাথে আছেন অন্তর্বর্তী সরকারের
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। খালেদা জিয়া এবং শেখ হাসিনার প্রসঙ্গটি নিশ্চয়ই আপনি শেখ হাসিনার প্রসঙ্গটি প্রথম অংশেই বলেছেন যে বিচারের মুখ্য তারা করতে চান। -2 ফর্মুলা বিষয়টাকে আসলে কি, মানে আপনার ব্যাখ্যাটা কি? এটা কি পাবলিককে যদি একটু বুঝে বলতে না, আমাদের কোনো -2 -1 এগুলো কোনো ফর্মুলা নাই। আমাদের কথা হচ্ছে যে শেখ হাসিনা উনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, তার নামে অসংখ্য অভিযোগ। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে কমিটি তারাই বলছে যে তার সময় প্রতি বছর $18 বিলিয়ন বাইরে পাচার হয়ে গেছে, তারপরে হাজার হাজার লোক গুম হয়েছে, হাজার হাজার লোক খুন হয়েছে। তো এগুলোর দায়িত্ব উনি এড়াতে পারেন না, সেই জন্য তাকে বিচারে আনা হবে। আর খালেদা জিয়ার ব্যাপারে কালকে আপনি দেখেন, খালেদা জিয়া যখন গেলেন কত হাজার হাজার মানুষ তাকে গ্রিটিং দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তারা কেন, খালেদা জিয়া গত 15 বছর স্ট্রাগল করেছেন, ডেমোক্রেসির জন্য স্ট্রাগল করেছেন। উনাকে জেল দেওয়া হলো একটা ফালতু কেসে, হ্যাঁ এটা কোনো কেসই না, সেই জায়গাটা একটা পলিটিক্যালি মোটিভেটেড কেসে ওনাকে জেল দেওয়া হলো এবং জেলে ওনার শরীরটাকে ভেঙে দেওয়া হলো। তো উনি একটা বিদেশে যে একটা ভালো চিকিৎসা চাচ্ছেন, ওনাকে সেই চিকিৎসা করতে দেওয়া হয় না। এই গভর্নমেন্ট আসার পরে উনি একটু সুস্থ হয়েছেন, ফ্লাই করার অ্যাবিলিটি হয়েছে, উনি এখন বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। আমার মনে হয় যে উনি আবার সুস্থ আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। উনি ফিরে আসলেন, উনি ওনার সন্তান সহ ফিরে আসার ক্ষেত্রে সেক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা দেখেন? না, আমরা তো কোনো প্রতিবন্ধকতা দেখছি না। ভেরি নাইস। এখন আমাকে আরেকটা জিনিস যদি বলেন যে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত পাওয়া, বিচারের মুখোমুখি করা, সেই বিষয়ে কি আপনারা ভারতের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন বা স্পষ্ট হতে পারছেন? এই জিনিসগুলো কি একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে যেতে হয়, ইন্টারন্যাশনাল কিছু নর্মস আছে, সেগুলোকে পালন করতে, আমরা সেগুলো করছি এবং আমরা তার প্রেশারটা আমাদের বজায় আছে, তাকে ফেরত পাঠাতে হবে। ওকে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা ব্যাপারে খুবই জোর দিচ্ছেন, কিন্তু এই বিষয়টাকে আসলে কিভাবে আপনি দেখবেন যে যখন এই বিষয়টা সামনে এলো যে বলা হলো আইএসপিআর থেকে যে 626 জন বা সামথিং এরকম তারা সেখানে আশ্রয়ে আছেন, এরপর হঠাৎ করে কেউ নেই, তাদের ব্যাপারটা কি আপনারা উদাসীন ছিলেন নাকি সেই বিষয়টা? এটা কিন্তু ঘটনাটা ঘটেছে 5 থেকে 8 তারিখের মধ্যে, ওই সময়ের মধ্যে চলে গেছে, ঠিক না? ফলে আমরা আমাদের গভর্নমেন্টের জুরিসডিকশনই তো হচ্ছে 8 তারিখ থেকে, তারপরে আমরা 8 তারিখের পর কেউ যায়নি। হ্যাঁ, 8 তারিখের পর কেউ যায়নি না, আমরা এটা নিয়ে ইনভেস্টিগেট করছি, দেখছি যে কারা কারা, এটা একটা তো কষ্টসাধ্য বিষয়, কারা কারা সেখানে তাদের এই পালাতে হেল্প করেছেন, তারা তো হয়তো সবাই মিলেই পালিয়েছেন। আপনি জানেন ইন্ডিয়াতে প্রচুর লোক গিয়েছে অনেকে, আর বাংলাদেশের বর্ডারটা যে খুব যে টাইট একটা বর্ডার তাও না। এই যুগে কি এটা খুঁজে বের করা খুব কঠিন? কারা এটা সাহায্য করলো? আপনি বলতে পারছেন কে কে চলে গেছে, কারা কারা পার করলো? এটা কি আপনাদের জন্য এই মেকানিজমটা বের করা কঠিন? প্রথম 2 সপ্তাহ তো পুলিশই ছিল না, তো ফলে আপনি ওই সময় কাজগুলো কি হয়েছে সেটা তো আমরা ট্রেস করাটাই তো টাফ হয়ে যায়। পুলিশ থাকলে হয় কি, পুলিশ ডিউটি থাকলে সাম সর্ট অফ মেকানিজম থাকে মনিটরিং করার, সার্ভেলেন্স। এখন আপনার পুলিশই নেই, কাকে দিয়ে সার্ভেলেন্স করবে? এবার একটু নির্বাচন প্রসঙ্গে আসি। নির্বাচন প্রসঙ্গে যদি একটু বলতেন, কারণ প্রধান উপদেষ্টার যখন অনুমানটা দিয়েছিলেন যে কোন সময় নির্বাচন হতে পারে, কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো স্পষ্টতই তারা হতাশা জানিয়েছিলেন যে তারা সুস্পষ্ট কোনো রোডম্যাপ পাচ্ছে না। সেক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে? আমি মনে করি তাদের এই হতাশাটা অমূলক। আমরা সুস্পষ্ট একটা রোডম্যাপ, ওনারা হয়তো চাচ্ছেন যে একদম স্পেসিফিক ডেট ঘোষণা করে, যেন 28শে ডিসেম্বর 2025-এ ইলেকশন হবে বা 6ই জুন 7ই জুন, সেটা তো আসলে ইলেকশন কমিশন দিবে, সেটা তো গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে দেয় না। তো এবং পৃথিবীতে এইটাই হয়, এবং যখন দেখেন যে একটা দেশে একটা গভর্নমেন্ট ভেঙে দেওয়া হয় তখন বলে যে আমরা 3 মাসের মধ্যে ইলেকশন দিচ্ছি, স্পেসিফিক ডেটটাও আসে না। আমরা এটা দিয়েছি এবং এটার মধ্যে কোনো লুকোচুরি নাই। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে যায় যে ধরেন একটা জাতীয় নির্বাচন করা তো যে সে ব্যাপার না, একটা বড় আয়োজন, কিন্তু এরকম জাতীয় নির্বাচন হবার আগে স্থানীয় সরকার নির্বাচন বলেন বা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো বলেন অ্যাজ এ টেস্ট কেস, এরকম তো কোনো ইনিশিয়েটিভ দেখছিও না, কেউ বলছেও না। এই বিষয়টা আসলে কি হবে? এই পুরো জিনিসটাই আসলে নির্ভর করছে ইলেকশন কমিশন রিফর্মটা। আমরা ইলেকশন কমিশন রিফর্মের জন্য যে কমিটিটা করেছিলাম সেটার আমরা এখনো কিন্তু পাইনি, আমরা রিপোর্টটা পাইনি। তো আমরা আসলে পলিটিক্যাল পার্টিগুলো
ইলেকশন কমিশনের রিফর্মটা আসলে কি চান, কতটুকু ডেপথে চান, এই পুরো জিনিসগুলো হওয়ার পরে তো আমরা এই কথাগুলো আসবে। কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে দেখছি তারা শুরুতেই জাতীয় নির্বাচনটা চাইছেন, স্থানীয় ওনাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ, পলিটিক্যাল সাপোর্টারদের জন্য তো ওনারা অনেক কথা বলেন। আমি এটা ডে টু ডে কি বলছেন সেটা আসলে আমরা দেখছি না। আমরা যেটা জানি যে পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা তাদেরকে অংশীজন মনে করি। আরেকটা বিষয় যে ধরেন ডাকসু নির্বাচন, জানি না আপনি এটাকে কিভাবে নেবেন, বাট আমি প্রশ্নটা করতেই চাই আপনাকে। শুধুমাত্র ডাকসু না, চাকসু, রাকসু, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো, সেই বিষয়ে যদি শফিকুল আলম তার নিজস্ব মন্তব্যটা করেন, এটা কি বলার জন্য বলা? এই যে নির্বাচন করতে চান ভিসিরা, এটা কি বাজারে ছাড়া হয়েছে এই কারণেই যে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে নির্বাচন এটাও একটু দেখা দরকার কীরকম হয় না হয়? না, আমার মনে হয় কি, আমরা ডাকসু নির্বাচন হলে তো ভালো। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এটা ইয়াং লিডারশিপটা গ্রো করে। আমাদের লিডার তো দরকার। এবার আপনি দেখেন এই পুরো আন্দোলনটা, জুলাই আগস্টের আন্দোলনের সম্মুখ ভাগে নেতৃত্ব কারা দিয়েছে? ইয়াং ছেলেরা, এই যে নাহিদ, হাসনাত, মাহফুজ, আসিফ, আবু বকর মজুমদার, হ্যাঁ, এই যে তারা যে আন্দোলনের সাথে যে তারা দেখালো, সেরকম যদি আমরা ডাকসু নির্বাচন বা আমরা স্টুডেন্ট বডিগুলোর নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন নতুন লিডার পাই, এটা তো আমাদের পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের পলিটিক্যাল ফিউচারের জন্য ইটস গুড। উই নিড গুড লিডার। কিন্তু আপনি যাদের কথা বলছেন, আপনি কি লক্ষ্য করেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন কিংবা অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা এখন ক্যাম্পাসগুলোতে আছে, ছাত্রদল থেকে শুরু করে, শিবির থেকে শুরু করে অন্যান্য বাম সংগঠনগুলো যারা আছেন, তারা কি মানে ক্যাম্পাসগুলোতে সহাবস্থান রাখছেন? মানে একটা সময় দেখতাম সব আওয়ামী লীগে ছেড়ে গেছে, অন্য কেউ নেই, এখন সবাই আছে। আমরা কি এরকম কি খুব ম্যাসিভ কি হানাহানি দেখছি যে একটা হলের ভিতরে ঢুকে পিটিআই এই দলকে বেড়ে ছাত্রলীগ যে কাজগুলো করতো সেগুলো কি শুনছেন আপনি? আবরার ফায়েজকে যেভাবে কিলিং করেছে, এগুলো কি কিছু শুনছেন? তাই আমার মনে হয় কি, পলিটিক্সটা ফিরলে হয় কি, এক ধরনের ডিবেট, ক্যাম্পাসেও ডিবেট হয় এবং এক ধরনের ভাইব্রেন্সি আসে, ওইটা আমাদের দরকার। পলিটিক্যাল লাইফে এই প্রতি ক্যাম্পাসে নতুন নতুন লিডার আসে, আমরা নিউ ছেলেকে আমরা দেখি। আপনি যেমন ক্রিকেট টিমের ক্ষেত্রে দেখেন, প্রতি বছর নতুন নতুন একটা প্লেয়ার না আসলে আমাদেরও ভালো লাগে না, যে নতুন একটা সে ব্রিংস, একটা দুইটা নতুন ছেলে বা মেয়ে আসে, তারা নতুন একটা ডাইনামিজম নিয়ে আসে। ঠিক তেমনি এই ডাকসু বা ইউকসু বা চাকসু যাই হোক না কেন, তাদের মাধ্যমে যদি নতুন লিডারশিপ গ্রো করে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। একটু আগে আমরা বলছিলাম ধরেন স্থানীয় সরকার নির্বাচনগুলো নিয়ে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন অনেকগুলো ইউনিয়ন পরিষদ বলেন, জেলা পরিষদ বলেন, সেগুলোর কিন্তু চেয়ারম্যান বা মেম্বার এরা কিন্তু সবাই পালিয়েছে। তাহলে এই স্থানীয় সরকার পরিষদগুলো এখন চলবে কি করে যদি আপনি সেখানে নির্বাচন আরো দেরিতে যান? এগুলো চলবে না। এটার জন্য তো কিছু মেকানিজম আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ তো মেকানিজম আছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু খুবই একটা, এগুলো ক্ষেত্রে যেটা হচ্ছে খুবই গ্রাসরুট পর্যন্ত। আপনি ধরেন একটা ইউনিয়ন পরিষদও যদি দেখা যায় যে ইউপি চেয়ারম্যান চলে গেছেন, সেক্ষেত্রে আমরা যেটা করছি যে সেখানে প্যানেল অফ মেম্বার যারা আছে তাদেরকে দিয়ে চালানো হচ্ছে, এবং ওইখানে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একটা গভর্নমেন্টের একটা অফিসিয়াল আছেন যে সেক্রেটারি, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে নিয়ে যেতে পারছেন। তো আমাদের ওই লোকাল গভর্নমেন্টে একটা ইলেক্টেড প্রতিনিধি না থাকলেও খুব যে ম্যাসিভ ভয়েড হয় তা না। কিন্তু আপনি যাদের কথা বলছেন তাদের তো আসলে ওই ম্যান্ডেট নেই বা ওই জনগণের কাছে তার জবাব দিতে নেই। তো আমরা বলছি, সে তো জবাব আমরা বলছি, কিন্তু কথা হচ্ছে যে যতক্ষণ না ইলেকশন হচ্ছে ততক্ষণ যেই ধরনের একটা ভ্যাকুয়াম আপনি চিন্তা করছেন, সেই ভ্যাকুয়ামটা হচ্ছে না। আমরা সেইটা ব্যাপারে যথেষ্ট আমরা ওয়াকিবহাল আছি, যথেষ্ট আমরা কাজ করছি। এই প্রশ্নটা অনেক আগাম হয়ে যাচ্ছে, তারপর আমার মনে হয় জিজ্ঞেস করা জরুরি, অন্ততপক্ষে আমার জন্য। সেটা হচ্ছে ধরেন নির্বাচন এলেই গণমাধ্যমের প্রতি নানান ধরনের, এর আগে আমরা লক্ষ্য করেছি নানান ধরনের নির্দেশনা ছিল যেগুলো আসলে অনেক বেশি প্রশ্নবিদ্ধ। এবারও কি আমরা কি সেই শঙ্কা করব মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে সামনে যখন নির্বাচনে থাকতে পারেন, আমরা জাতিকে একটা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্লিন একটা ইলেকশন আমরা উপহার দিব। এর চেয়ে ক্লিনেস্ট ইলেকশন বাংলাদেশের হিস্ট্রিতে হয় না, এটুকু আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমের কাজের ক্ষেত্রে তার সর্বোচ্চ
স্বাধীনতা এখন ভোগ করছেন, তখনও ভোগ করবেন। ওকে, ফাইন। এখন আরেকটা বিষয় যদি বলেন, এই যে অভ্যুত্থান এলো, এই অভ্যুত্থান পরবর্তী যারা বেঁচে আছেন বা যারা আন্দোলনের সম্মুখ ভাগে ছিলেন, যারা নিশ্চিত মৃত্যু বলেন বা কারাগার জেনেও যারা মাঠে ছিলেন, তাদের অনেকের সাথে আমার এখানে এই আলোচনায় কথা হয়েছে। তারা তাদের দুটো বিষয় নিয়ে ভীষণ রকম কি বলবো, শঙ্কিতই বলবো। এক হচ্ছে তারা তাদের আহত হয়ে গেছেন, তাদের চিকিৎসা এবং তাদের স্বীকৃতির বিষয়। তারা এখন পর্যন্ত, অন্তত একজন তো আমাকে সরাসরি বলেছেন যে এখন পর্যন্ত তিনি স্বাধীনভাবেই কথা বলতে পারছেন, এর বেশি আসলে তিনি কিছু পাননি বলে তার মনে হয় না। আপনি যদি, আমরা কিন্তু নিয়মিত আপডেট দিচ্ছি, কাকে আমরা কি দিচ্ছি, আমরা নিয়মিত আপডেট দিচ্ছি। আমরা যে 30 লক্ষ টাকার ঘোষণাটা দিয়েছি, তা আমরা বলেছি অলরেডি যে 10 লক্ষ টাকার সম্ভবত এই মাসে বা খুব দ্রুত আমরা 10 লক্ষ টাকার তার সেভিং সার্টিফিকেটটা দেওয়া হবে, এবং আগামী অর্থ বছর যেটা জুলাই শুরু, তখন 20 লক্ষ টাকা পাবে। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কি কি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত আমরা আপডেট দিচ্ছি, প্রতিনিয়ত। আপনি ওদের একটা ওয়েবসাইটও আছে, আমরা জানাচ্ছি। আর আহতর ব্যাপারে আমরা লিস্ট দিচ্ছি, কাকে কাকে আহতদের চিকিৎসা ফ্রি। এখন অনেকে এক্সপেকটেশনটা হচ্ছে যে আমাকে বিদেশ নিয়ে চিকিৎসা করালে হয়তো ভালো হতো। আমরা সেই অনুযায়ীও কিন্তু অনেককে আমরা বিদেশে পাঠিয়েছি, এবং আরও অনেকে কারো কারো ক্ষেত্রে পাঠানোর চেষ্টাও আছে। যারা অঙ্গহানি হয়েছে তাদের জন্য আমরা আলাদা চেষ্টা করছি, যাদের চোখে ইয়েছে সেটার জন্য স্পেশাল চিকিৎসা ইয়েছে। আমার মনে হয় কি, এই ব্যাপারে অনেকে সুইপিং কমেন্ট করেন সোশ্যাল মিডিয়াতে। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু এই হসপিটালগুলোতে একটু খবর নেন, আমরা কি পরিমাণ খরচ করছি, কি পরিমাণ তাদের সাথে আছি, আমাদের সামর্থ্যের অনুযায়ী আমরা কতটুকু করছি। বা আপনি বড় বড় যেগুলো জায়গায় এখনও আহতরা আছেন, সিএমএইচে যান বা আপনি অন্যান্য দু একটা হাসপাতালে যারা আছেন, আপনি দেখেন আমাদের তাদের জন্য আমাদের এফার্টটা কি। তাদের স্বীকৃতির বিষয়টা কিভাবে দেওয়া হবে? না, স্বীকৃতি তো আছেই, তারা তো আমাদের হৃদয়ের মধ্যে আছে। শুধু হৃদয়ের স্বীকৃতি দিয়ে না, আমরা স্বীকৃতি দিচ্ছি না, এটা তো স্বীকৃতির মধ্যেই আছে। ওকে। আর আন্দোলনের সোচ্চার ছিলেন, এই অভিযোগটা অনেকের কাছ থেকে শুনেছি। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটা নিয়ে যেটা দেখেছি যে অনেকেই তো মাঠে ছিলেন, রাজনৈতিক দল বলেন, সাধারণ শিক্ষক বলেন, ছাত্র বলেন, ফ্যামিলির অনেক মানুষই গিয়েছে। কিন্তু আপনি কি মনে করেন যে বা দেখেন কি না যে এখন সামনে আসলে আমরা দেখি কিছু ছাত্ররাই আসলে ঘুরে ফিরে সামনে আসছেন, পুরো ক্রেডিটটাই তাদের কাছে চলে যাচ্ছে? আসলে এটা যে একটা গণ আন্দোলন ছিল, গণমানুষ মিলে করেছিল, সেটা কি কোনো অভাব বোধ করেন? তো অস্বীকার করছে না, এটা গণমানুষের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, ছাত্র শ্রমিক জনতার আন্দোলন। কিন্তু আমরা স্টুডেন্টদের কথা কেন বলছি? স্টুডেন্টরা সম্মুখ ভাগে ছিল, এবং এটা শুধু ঢাকায় হয়নি, মেজর টাউন, ডিস্ট্রিক্ট টাউন, সব জায়গায় এটা হয়েছে। কিন্তু অনেকেই বলেন যে এখন ঘুরে ফিরে কিছু মুখকেই দেখা যায়, যারা হচ্ছেন একবার এই বিভাগে যাচ্ছেন, একবার ওই বিভাগে যাচ্ছেন। ভ্যানগার্ডের বিষয় আছে। আপনি যদি আন্দোলনের ভ্যানগার্ড হন, তাহলে এটা আপনি কি অন্যান্য সময় ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যে কোনো দেশের মধ্যেই অনেক লোক তো করেন, মিলিয়নস অফ পিপল করেন, লাখ লাখ লোক করেন, কিন্তু আপনি সামনে কাকে দেখেন? ঠিক না, 2টা 3টা 5টা লোককে দেখেন না। স্যার যতগুলো স্পিচ দিয়েছেন সব সময় উনি ট্রিবিউট দিয়েছেন ছাত্র, শ্রমিক, জনতা, দিনমজুর, সবাইকে উনি ট্রিবিউট দিয়েছেন। কিন্তু এখনো তো লাস্ট যে তার ইন্টারভিউটা আমি দেখেছি, সেখানে তো তিনি বলছিলেন যে আসলে ছাত্ররাই তাকে ডেকেছেন, এবং না, ছাত্ররা ওই যে ভ্যানগার্ড ছিল, আন্দোলনের সম্মুখ ভাগে তো তারা ছিল। এটা কেউ কি অস্বীকার করছে? আমি তো দেখি নাই যে কেউ অস্বীকার করছে। অসংখ্য ধন্যবাদ মিস্টার শফিকুল আলম। আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে আমি সংস্কার কমিশন, পাশাপাশি আমাদের গণমাধ্যম সংক্রান্ত, গণমাধ্যম রিলেটেড বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো করতে চাই। বরং একটা প্রশ্ন আপনাকে দিয়েই যাই, বিরতির পর শুনতে চাইবো নিশ্চয়ই, কেন আপনারা সবগুলো সংস্কার আপনারাই করে যেতে চাইছেন সেটা একটু শুনতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি ওয়াটার ট্যাঙ্ক, সেরা ওয়াটার ট্যাঙ্ক। আবার আমন্ত্রণ নিউজ 24-এর
নতুন আয়োজন আপসহীন বাংলাদেশে আমাদের সাথে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। শফিকুল আলম, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, আসলে সংস্কার কমিশন বিষয় যেগুলো হচ্ছে আসলে সেগুলো নিয়ে একটু আমাকে একটু ব্রিফ করবেন। পাশাপাশি এটা খুব জোরে সোরেই প্রশ্নটা আসছে যে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সব সংস্কার আপনাদেরকেই করতে হবে কেন? সংস্কার তো আসলে চলমান প্রক্রিয়া, পরে রাজনৈতিক সরকারে এসেও তো সে সংস্কারগুলো করতে পারে, কেন আপনারা সব সংস্কার একাই করতে চাচ্ছেন? না, এটা প্রথম কথা হচ্ছে যে আমরা তো 15টার মতো সংস্কার কমিশন করেছি, তার মধ্যে মেজর হচ্ছে 6টা। এই 6টা কমিশনের মধ্যে আমরা আশা করছি 5টা কমিশন এই জানুয়ারির 15 তারিখে আমাদেরকে তাদের রিপোর্টগুলো দিবে। তো আমরা ওই রিপোর্টগুলো নিয়ে যেটা করব, যে একটা অলরেডি দেখেছেন যে চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে উনি একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন, যেটার উনি নিজেই এটার প্রধান, এবং সেখানে আলী রিয়াজ স্যার আছেন ভাইস চেয়ারম্যান হিসেবে, এবং অন্যান্য সংস্কার কমিশনের যারা প্রধান তারাও এটার মেম্বার থাকবে। তো এই সংস্কার কমিশন, এই কনসেনসাস বিল্ডিং কমিশন যেটা করবে, এই 5 রিপোর্টগুলো নিয়ে, এই 6টা রিপোর্ট কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল পার্টি, জনগণ, স্টেক হোল্ডার সবার সাথে কথা বলবে, বলে যেটা হবে যে একটা কনসেনসাস, আমরা সবগুলো রিফর্ম তো আর নিতে পারবো না, কোন কোন রিফর্মগুলো আমরা নিব, এবং ওই রিফর্মগুলো যখন আমরা কনসেনসাসে আসবো সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করা হবে। বাংলাদেশের মানুষ দেখেছে যে এর আগে পলিটিক্যাল পার্টিগুলো তাদের সাথে অনেক মানে যেইটা তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করেনি। কেয়ারটেকার গভর্নমেন্ট হাসিনা এসে একদম খুন করে দিয়েছে কেয়ারটেকার সিস্টেমটা, অথচ কেয়ারটেকার গভর্নমেন্ট এর মাধ্যমে আমরা যেটা করতে পেরেছি যে সেটার মাধ্যমে আমরা এক ধরনের ইলেকশন, একটা ভালো ইলেকশন আমরা ইনস্যুর করতে পেরেছিলাম, যে যেটা রিগড হবে না। আসলে কি আপনাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই? কারণ আমরা কিছু কিছু রাজনৈতিক নেতার বক্তব্য এমনও শুনেছি যে স্টেট বিভিন্ন সংস্থা আসলে আরেকটা রাজনৈতিক বা একাধিক রাজনৈতিক দল গড়ে তোলা, জাস্ট রাবিশ। তারা আমাদেরকে এভিডেন্স এনে বলুক যে এই হচ্ছে, এনে বলুক না, আমরা তো আমাদেরকে বলুক যে আমাদের মধ্যে এনারা এই কাজ করছে। আমাদের মধ্যে 3 জন ছাত্র প্রতিনিধি আছেন, তারা তো আপনি কি দেখেন তারা কি পলিটিক্যালি কোথাও ইনভলভ হচ্ছেন তো না, কিন্তু তারা যদি পলিটিক্যাল পার্টি করেন তারপরে যদি ওনারা চলে যান সেটা তাদের বিষয়, ঠিক না? বাট সো ফার দিস ইজ এ নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট। আরেকটা বিষয় যদি আপনি একটু উল্লেখ করেন, যে ধরেন যে আপনারা যে সংস্কারগুলো করে যাচ্ছেন, আপনি একটু আগে উল্লেখ করছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে নস্যাৎ করে ফেলা হয়েছে। এখন আপনারা যে সংস্কারগুলো দিয়ে যাবেন বা যে বিষয়গুলোকে সামনে আনবেন, সেগুলোর আসলে রক্ষা কবচ কি থাকছে? কারণ পরবর্তী যে রাজনৈতিক সরকারতে আপনি দিয়ে যাবেন সেও তো উড়িয়ে দিতে পারে। সংস্কারের রক্ষা কবচ হচ্ছে জনগণ যদি দাঁড়িয়ে যায়, যে যদি বলে যে না আমার এই সংস্কারে হাত দেওয়া যাবে না, কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ, আর যদি জনগণ এই ব্যাপারে প্যাসিভ থাকে, তারা এটা নিয়ে যদি ভাবনা চিন্তা না করে, তাহলে হয় কি অনেকে এটাকে তখন এই সংস্কারগুলোকে অনেকে উল্টিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, রোল ব্যাক করার চিন্তা ভাবনা করবেন। তো এই জায়গাটা যাতে না হয়, আমাদের সবাইকে, আমিও তো পার্ট অফ দ্য জনগণ, আমাদের সবাইকে আমরা কঠিনভাবে আমাদের সজাগ থাকতে হবে। আর সারা বাংলাদেশ যদি জেগে থাকে, কারো পক্ষে সম্ভব না এই রিফর্মকে চেঞ্জ করা বা এটাকে স্ক্র্যাপ করা। কিন্তু রাজনৈতিক সরকার যা ছিল এর আগেও সবসময় তো জনগণ এই দেশে এক্সিস্ট করেছে, কিন্তু তারপরেও তো কেউ না কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠেন, এবং পূর্বে জনগণ সজাগ থাকেন না অনেক ক্ষেত্রে। আমার রাইটসের জন্য আমার ফাইট করতে হবে সব সময়। এটা আমি এই 2 বছর ফাইট করে আবার একটু ঘুমাতে গেলাম সেই জন্য না হয়। না হলে কিছু লোক থাকবেই আপনার রাইটসটাকে কেড়ে নিয়ে সে আপনার ট্যাক্স পেয়ারের টাকা মেরে দিবে, আপনার রাইটসটাকে আপনাকে সিটিজেন না বানিয়ে আপনাকে প্রজা বানাবে। তো এগুলোর জন্য তো পুরো পৃথিবীতে এইটাই, এই জন্য সজাগ থাকতে হয়, নিউজ পেপারগুলো সজাগ থাকতে হয়, যারা অধিকার কর্মী তাদের সজাগ থাকতে হয়, সিভিল সোসাইটিকে সজাগ থাকতে হয়, এবং যারা সাধারণ জনগণ আমরা সবাইকে আহ্বান করি যে আপনারা পলিটিক্যালি কনসাস থাকবেন সব সময়। এটা শুধু এখন না, সামনে যতগুলো রেজিম আসবে সব সময়
থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন যদি ছোট্ট করে জানতে চাইবো, ধরেন প্রধান উপদেষ্টার ১০০তম দিনের যে বক্তব্য ছিল সেখানে তিনি একটা কথা বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত চলছে। সেটা ইঙ্গিত করেই হোক বা সরাসরি হোক, তিনি আসলে আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আমাদের চোখের সামনে আরেকটা বিষয় দেখছি আমরা, যে এই অন্তর্বর্তী সরকারের সাথে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো দূরত্ব হচ্ছে বা দূরত্ব তৈরি হচ্ছে কিনা, বিশেষ করে জুলাই ঘোষণা নিয়ে যা আমরা দেখলাম, বিষয়টা আসলে হয়েছিল কি? না না, এটা এমন কিছু হয়নি। যেটা হচ্ছে যে আমরা বলেছি যে এটা সর্বসম্মতিক্রমে সবাই যখন এইটার সাথে থাকবে আমরাও থাকবো। আমরা পলিটিক্যাল পার্টি, স্টুডেন্ট সবাইকে আমাদের অংশীজন মনে করি এবং আমরা বলি সবাই মিলে যেটা একটা যে ঘোষণাপত্র যেটা তৈরি করবো সেটার সাথে আমরাও আছি। আমরা সেটা 30 তারিখে জানিয়ে দিয়েছি। সর্বসম্মতিক্রমে হলে আমরা সবসময় আছি। শেষ প্রশ্ন আপনার জন্য, গণমাধ্যমের মানুষ, আমি, আপনি, আমরা এখানে যারা আছি আমাদের সেটের মধ্যে সকলেই তো আসলে গণমাধ্যম নিয়ে ভাবি। গণমাধ্যমের অস্থিরতা কি কমেছে? আমার তো মনে হয় কমেছে। আমরা কি কারো ফ্রিডমে আঘাত? শুধু ফ্রিডমকে বাদ দিয়ে রাখুন, মানে ধরেন স্বাধীনতা জরুরি, অসম্ভব রকমের জরুরি, কিন্তু মিডিয়া আক্রান্ত হওয়া, হামলা হওয়া, মামলা হওয়া, মৃত্যু হওয়া, সদস্য পদ বাতিল হওয়া, এক্রেডিশন বাতিল হওয়া, ছাঁটাই হওয়া, এগুলোকে অস্থিরতা মতো করে না? ছাঁটাই হওয়াটা কি আমরা ইঞ্জিনিয়ার করেছি যে একে ছাঁটাই করো? আমরা কোনোটা, আপনি একটা উদাহরণ দিতে পারবেন যে একটা প্রতিষ্ঠানে কোনো লোক ছাঁটাই হয়েছে, প্রাইভেট প্রতিষ্ঠান যদি তার কর্মীকে তারা ছাঁটাই করে, সেটার জন্য আমার দায়? ওকে, তাহলে সেখানে গভর্নমেন্টের কোনো দায় আছে? অবশ্যই না। এবং আমি যদি এখন আপনি যদি কোনো ইনভেস্টিগেশন করে দেখেন যে না আমি এই ঘটনাটা ঘটিয়েছি, আমাদের গভর্নমেন্ট আমাদেরকে জানান। আমি আপনাকে বলছি, আপনি আমাদেরকে জানান যে আমরা এই লোকের কি হয়েছে। ইভেন যেগুলো যাদের এগেনস্টে কেস হয়েছে, যারা অনেকে জেলে আছেন, 2-1 জন, তাদের ওই কেসগুলোকে আমরা করেছি। কিন্তু ধরেন একটা কেসটা কারা করেছে? কেসটা করেছে যে যারা শহীদ হয়েছেন তাদের বাবা মা কেস করেছে, যারা আহত হয়েছেন তাদের বাবা মা কেস করে, বা আহত ব্যক্তি নিজেই কেস করেছেন। তো কেস করার কারণে অনেকে হয়েছে। এটাও তো সত্য যে গণমাধ্যমের অনেক কর্মী তো হাসিনার দোসর ছিলেন, হাসিনার এনাবলিং করেছেন। আপনি প্রেস কনফারেন্সগুলো দেখেন নাই ওরা কি করেছে? বা যখন জুলাই আগস্টের আন্দোলন ছিল তাদেরকে কেউ কেউ একদম ডাইরেক্টলি বলছেন যে এরা টেরোরিস্ট, এরা মিসক্রিয়েন্ট, এগুলো বলেন নাই আপনি। এবং এই যে একটা উন্নয়নের যে গল্প এটা তৈরি করেছে কারা? কিছুই হচ্ছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে, অথচ উন্নয়নের গল্প এটা করেছে ওরা। হ্যাঁ, তো এই জায়গায় তো এই যে গণমাধ্যম যে আপনারা যেটা ভাবছেন সেই রকম আইডিয়াল গণমাধ্যম তো আমাদের ছিল না। কিন্তু আমরা এসে তারপর আমরা যেটা করেছি, কারো আমরা চাকরির, আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে আমরা বলেছি চাকরিটা খেতে হবে, একটা উদাহরণ নেই। রক্ষা করার উদাহরণ তো দিতে পারছি না। আমরা প্রাইভেট বিষয়ে আমরা ইন্টারভেন করা, এটা মোরাল হ্যাজার্ড। একটা প্রতিষ্ঠানে যদি শতাধিক জার্নালিস্টকে সে স্যাক করে, জার্নালিস্ট না, একটা প্রতিষ্ঠান তো শুধু জার্নালিস্ট না, অনেক ধরনের মানুষই তো কাজ করে নিশ্চয়। তো শতাধিক কর্মীকে যদি নানানভাবে, নানান যেটাকে বলে আমাদের লোকাল ভাষা ওসিলায় যদি তাকে সরিয়ে দেওয়া হয় শতাধিক কর্মী, সেক্ষেত্রেও কি আপনারা বলবেন যে আসলে প্রাইভেট প্রতিষ্ঠান? এই যে গার্মেন্টসের একটা ফ্যাক্টরি যদি 3000 লোককে চাকরি সে যদি লে অফ ঘোষণা করে, আমার কি করার আছে? আপনি একজন গণমাধ্যমের মানুষ। না না, আমি এটা আমেরিকায় এটা প্রায়ই হয়। নিউ ইয়র্ক টাইমস প্রায়ই ঘোষণা দেয়। আপনি যদি যান দেখবেন যে বিবিসি জানাচ্ছে এই বছর তারা 300 জনের চাকরি চলে যাবে, বা নিউ ইয়র্ক টাইমস বলতেছে এই বছর তারা 500 জনকে চাকরি হবে। কিন্তু ওনাদের তো মানে একটা চুক্তি ভিত্তিক থাকে। না না, চুক্তি ভিত্তিক না, এগুলো একদম ভালো পার্মানেন্ট জবের ক্ষেত্রে ওইটা হয়। আমি এএফপিতে ছিলাম, এটাও এএফপিতে হয়। রয়টার্স কয় বছর আগে 3000 লোকের চাকরি খেয়েছে। এটা যদি প্রাইভেট স্পিয়ারে হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট ওইটা তো মোরাল হ্যাজার্ড নিবে না। গভর্নমেন্ট ওইটার দায়টা গভর্নমেন্টের কিসে? আপনি গভর্নমেন্টের তখনই দায় দিবেন যদি গভর্নমেন্ট এই কাজটা করায়। যে আমি বললাম যে এই যমুনা টিভি বা আপনার এই নিউজ 24 এই 200 জনের চাকরি খেতে হবে, আমি তো এই কাজটা করি নাই, আপনি আমাকে কেন অ্যাকিউজ করবেন? আপনার যদি মনে হয় যে না গভর্নমেন্টের কোনো কর্তা ব্যক্তি এই কাজের সাথে ইনভলভ, আমাদেরকে জানান। আপনার বক্তব্য একদম পরিষ্কার। আপনি যা বললেন এতক্ষণ এই সরকারের যে ভিশন মিশন যেগুলো নিয়ে, আমাকে যদি 2 লাইনে বলেন যে মানুষ কেন আপনাদের উপর আস্থা রাখবে?
বিকজ আমরা মানুষের ফ্রিডমটা ফিরিয়ে দিয়েছি। মানুষ যেই স্বাধীনতা হারিয়েছিল, কথার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, তার কাজ করার স্বাধীনতা, আমরা তাকে, সে কোনো পরিবারতন্ত্রে বাস করে না, সে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করে। আমরা তার ফ্রিডমটা ফিরিয়ে দিয়েছি। আমরা ইকোনমিকে আবার তার সচল করেছি এবং আমরা মানুষের ডিগনিটিটা ফিরিয়ে দিয়েছি। মানুষ তো ডিগনিটির একটা মানুষ, মানুষ তার সম্মান, আত্মসম্মান বোধ নিয়ে থাকে। এবং আমরা আমাদের এই 5 মাসে আমরা অনেস্ট ছিলাম। আমরা বলবো যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেকের অনেক ধরনের এক্সপেকটেশন ছিল, আমরা হয়তো সমস্ত এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি, বাট আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। অনেকে ভাবছেন যে আরো বেশি আমরা হয়তো করতে পারতাম। তো হয় কি, রিয়ালিটিতে তো অনেক সময় বুঝে না, আমাদের ব্যুরোক্রেসিকে তো দেখতে হবে যে আমি ওটা দিয়ে আমি কতটুকু ডেলিভারি দিতে পারবো। এমন কোনো খেদ আছে যেটা এখন পর্যন্ত করতে পারেননি? না, খেদের বিষয় না, অনেক কিছুই তো চিন্তা ভাবনা হয়, পার্সোনাল তো ধরেন অনেক আশা থাকে যে এইটা, বাট আমি মনে করি আমি হ্যাপি। আমার মনে হয় যে যদি আমরা যে এফার্টটা দিচ্ছি সেটা যদি জনগণের কাজে লাগে, তাহলে আমি বুঝবো যে আমাদের মিশনটা ফুলফিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিস্টার শফিকুল আলম, আমাদের সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান মন্তব্য জানিয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই ছিল আজকের আপসহীন বাংলাদেশে। আবারও দেখা হবে খুব শিগগিরই নিউজ 24 এর পর্দায়। নিউজ 24, গণমানুষের গণমাধ্যম।